মুভি শুরু হয় একটা মিউজিয়াম থেকে, যেখানে বহু পুরনো একটা অমূল্য পাথরের এক্সিবিশন চলছে। মানুষের ভিড়েই আমরা একটা কালো পোশাক পরা ছেলেকে দেখতে পাই, যে টুপি দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে। আর এই মিউজিয়ামেই সিকিউরিটির জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে জুনিয়র অফিসার ভিটাকে মিউজিয়ামে পাঠানো হয়। ভিটা বেশ কিছুদিন হলো পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছে, কিন্তু তার ইচ্ছে সে পুলিশের স্পেশাল ফোর্স অর্থাৎ ডিটেকটিভ টিমে যোগদান করবে। মানুষের ভিড়ে ভিটার চোখ পড়ে ওই টুপি পরা ছেলেটার দিকে। ওই ছেলেটাকে দেখা মাত্রই ভিটার তাকে সন্দেহ হয়। ভিটা মিউজিয়ামের ওয়াশরুম থেকে পুলিশকে এই বিষয়ে জানালে পুলিশ তার কথা পাত্তা দেয় না। ভিটার হাবভাব বুঝতে পেরে ছেলেটা তাকে আটকানোর জন্য ওয়াশরুমে চলে আসে, কিন্তু ভিটা কোনো রকমে সেখান থেকে পালিয়ে মিউজিয়ামে গেলে তখনই সেখানে স্মোক বোম ফাটে, যাতে ভিটা আহত হতো, কিন্তু ওই ছেলেটা ভিটাকে রক্ষা করে। এরপরই ছেলেটার সাথে একজন ব্যক্তির ফাইট শুরু হয়। তারা দুজনেই ওই মূল্যবান পাথরটা নেওয়ার জন্য ফাইট করছে। তাদের ফাইটের মাঝেই ভিটা ছেলেটার উপর আক্রমণ করে, ফলে দ্বিতীয় ব্যক্তি ওই পাথরটা নিয়ে পালিয়ে যায়। এরপর ওই টুপি পরা ছেলেটা বাইরে এলে অন্যান্য পুলিশরা তাকে স্যালুট করছে দেখে ভিটা অবাক হয়ে যায়। আসলে ওই ছেলেটা ছিল স্পেশাল ব্রাঞ্চের অফিসার বেই। এতক্ষণ থেকে ভিটা যাকে চোর ডাকাত ভাবছিল, সে নাকি পুলিশের অফিসার। এই কথা জানতে পেরে ভিটার তো অবস্থা খারাপ। বেইয়ের থেকে ভিটা জানতে পারে মিউজিয়ামের ওনারই ওই পাথরটা নিয়ে পালিয়ে গেছে। বেই এখানে ওনারকে ধরার জন্যই এসেছিল, কিন্তু ভিটার জন্য বেইয়ের সব পরিকল্পনায় বিফল হয়ে গেল। কিছুদিন পর ভিটার স্বপ্ন পূরণ করতে ডিটেকটিভ অফিসে যায়। শারীরিকভাবে ভিটা অনেক দুর্বল থাকায় ডিপার্টমেন্টের লোকেরা বলে তাদের চিফ ভিটাকে রিজেক্ট করে দেবে। ভিটা অফিসে আসার কিছুক্ষণ পরেই নাগা দলের লোকেরা পুলিশ স্টেশনে হামলা করে। সবাই মিলে ক্রিমিনালকে ধরার চেষ্টা করলে তখনই এন্ট্রি হয় নতুন টিম মেম্বার মিং এর। আর মিং এর ফাইটিং কৌশল দেখে সবাই অবাক, কিন্তু তখনই ভিটা ক্রিমিনালটার হাবভাব দেখে বুঝতে পারে বড় কোনো বিপদ আসতে চলেছে। ভিটার প্ল্যান মতো পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা খুব সহজেই ওই ক্রিমিনালের পুরো গ্যাংকে অ্যারেস্ট করে। এতে ভিটা সিনিয়র ওর বুদ্ধিমত্তা দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়, আর ভিটাকে 3 মাসের জন্য ডিপার্টমেন্টে নিয়ে নেয়। কিন্তু ভিটা সবার সাথে কেসের ইনভেস্টিগেশনে একটা বিল্ডিং এ গেলে শারীরিকভাবে দুর্বল হওয়াতে তাকে নিচে রেখে সবাই ক্রিমিনালকে ধরতে যায়। এর মধ্যেই ক্রিমিনাল ওখানে এসে ভিটাকে কিডন্যাপ করে নেয়। ক্রিমিনাল ভিটাকে ছাদে নিয়ে গেলে ভিটা বুদ্ধি করে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই বেই সেখানে চলে আসলে ক্রিমিনাল নিজেকে বাঁচানোর জন্য ভিটার ক্ষতি করতে চায়। যদিও বেই থাকতে এটা কখনোই সম্ভব ছিল না। বেই খুব সহজেই ক্রিমিনালের হাত থেকে ভিটাকে বাঁচিয়ে নেয়। অফিসে গিয়ে বেই ভিটাকে বকা দেয়, কিন্তু ভিটাও কিছু কম নয়। সেও কোমর বেঁধে বেইয়ের সাথে ঝগড়া করে। কিছু সময় পর বেই ও তাদের ডিপার্টমেন্টের চিফ বেইয়ের ছোটবেলার বন্ধু মুনকে নিয়ে কথা বলছিল। মুন ও বেই একসাথেই পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করে, কিন্তু নাগা গ্যাংয়ের একটা অপারেশনের সময় বোম ব্লাস্টে মুনের মৃত্যু হয়। বেই মুনের মৃত্যুর জন্য নিজেকে এখনো ক্ষমা করতে পারেনি। এরপরই তাদের কাছে একটা নতুন কেস আসে, যেখানে নাগা গ্যাংয়ের লোকেরা ছোট ছোট মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করছিল। বেই টিম মেম্বারদের নিয়ে কেসের ইনভেস্টিগেশনে গেলে ভিটাকে সাথে নেওয়া হয় না, তাই ভিটা নিজেই এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। ভিটা তার ভাইয়ের থেকে কিডন্যাপিং এর সময়ের একটা সিসিটিভি ফুটেজ জোগাড় করে, এবং সেদিন রাত্রেবেলায় সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায় যেই ফ্যাক্টরির গাড়ি সে ওই সিসিটিভি ফুটেজে দেখেছিল। ওই ফ্যাক্টরিতে গিয়ে ভিটা ক্রিমিনালদের বদলে বেইয়ের হাতে ধরা পড়ে, কারণ বেইও সিসিটিভি ফুটেজ দেখেই রাতের অন্ধকারে ওই ফ্যাক্টরিতে গিয়েছিল। ভিটাকে দেখে বেই আবারও রেগে যায়। তারা দুজন ফ্যাক্টরিতে মিউজিয়ামের ওনারকে দেখতে পায়, যে ওই নাগা পাথরটা চুরি করেছিল। এর মধ্যেই গুন্ডারা ভিটাকে দেখতে পেলে বেই তাদের সাথে ফাইট শুরু করে। তখনই একটা গুন্ডা বেইকে দেখে ব্ল্যাক লায়ন নামে ডাকে, যেটা শুনে ভিটা অনেকটাই চমকে যায়, কারণ এই ব্ল্যাক লায়ন নামটার পেছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে। বেই অনেক রেগে গিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে ভিটাকে গাড়িতে তোলে, আর তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন ভবিষ্যতে এই রকম কাজ কখনো না করে। বেই ও তার টিম নাগা গ্যাং অব্দি পৌঁছতে নতুন পরিকল্পনা সাজায়, এবং এই পরিকল্পনা থেকেও ভিটা বাইরে ছিল। ভিটাকে ইচ্ছে করেই বেই ফাইল রুমে ট্রান্সফার করে দেয়, যাতে সে কোনো রকম খতরনাক অপারেশনে না যেতে পারে। বেই এটা করেছিল কারণ সে ভিটাকে নিয়ে চিন্তা করত। বেই একা বসে কিছু পুরনো দিনের কথা ভাবছে, যেখানে আমরা দেখতে পাই বেই ও তার বন্ধু মুনকে। একজন ব্যক্তি বেইয়ের পিঠে ব্ল্যাক লায়নের ট্যাটু বানাচ্ছে, কিন্তু এই ট্যাটুর অর্থ কি তা তোমরা পরে জানতে পারবে। ওদিকে ভিটা তার ভাইকে সিসিটিভি ফুটেজ
ফুটেজে থাকা একটা মেয়ের ক্যাফেতে পাঠায় কিডন্যাপিং এর দিনের ইনভেস্টিগেশনের জন্য। প্রথম দেখাতেই ভিটার ভাই ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। মেয়েটা চোখে দেখতে না পারলেও সে ভালো শব্দ শুনতে পেত, যে কারণে সে ওই দিন কি কি শব্দ শুনেছিল সবকিছুই ভিটাকে জানিয়ে দেয়। আর ভিটাও তার বলা কথা ফলো করে একটা বাড়ির ছাদে গিয়ে পৌঁছায়, যেখানে একটা বন্ধ ঘর দেখে ভিটার সন্দেহ হওয়াতে সে পুলিশ স্টেশনে ফোন করে বাকি টিম মেম্বারদের সেই জায়গাতে আসতে বলে। তখনই দূর থেকে বেই ভিটাকে দেখছে, অর্থাৎ ভিটার আগেই বেই ওই জায়গায় পৌঁছে গেছে। রাতের অন্ধকারে মিসেস ডং নামে এক মহিলা বন্ধ ঘরের তালা খুলতে আসলে বেই তাকে হাতে না হাতে ধরে নেয়। বেই ওই ঘরের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে সেখানেই নাগা গ্যাংয়ের কিছু লোক ছিল। বেই লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। এর মধ্যে ভিটা ও বাকি পুলিশ টিম সেই জায়গায় চলে আসলে নাগা গ্যাংয়ের মেম্বাররা পালানোর চেষ্টা করে, কিন্তু বেই তাদের সবাইকে মেরে তাদের দলের লিডারকে বন্দি বানায়। দেখা যায় এই লিডার হচ্ছে সেই মিউজিয়ামের মালিক। বেই মিউজিয়ামের মালিককে নিয়ে বাইরে আসে আর কিছু মেয়েদেরও তারা উদ্ধার করে। বেইকে ওখানে দেখে রেগে গিয়ে ভিটা বলে, তুমি আমাকে ফলো করেই এখানে এসেছো আর আমি সবটা জানি। কিন্তু বেইয়ের হাতে লাগা চোট দেখে ভিটা বুঝতে পারে বেই তাকে ফলো করে এখানে আসেনি, সে এখানে এসেছিল যাতে ভিটা কোনো রকম বিপদে না পড়ে। ভিটা বেইয়ের কাছে ক্ষমা চায়। বেই বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তবে পরবর্তী সময় তুমি একা একা কোনো ইনভেস্টিগেশন করবে না। বেই ভিটাকে টিমে জয়েন করায়। দুজনকে একই ছাতার নিচে দাঁড়িয়ে থাকতে দেখে টিমের বাকি মেম্বাররা তো সেখান থেকে পালিয়ে যায়। বেইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভিটা অনেক খুশি। ওদিকে মুখ ঢাকা অবস্থায় নাগা গ্যাংয়ের হেড পুলিশের কথা জানতে পেরে অনেকটাই রেগে যায়। পরের দিন সকাল হতে না হতেই বেই ভিটার ট্রেনিং শুরু করে। ভিটার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুরই খেয়াল রাখে বেই। কিছুদিন পর ভিটাকে শহরের এক ফেমাস বিজনেসম্যানের মেয়ে সারিনের বডিগার্ড হিসেবে পাঠানো হয়। সারিনের ভাইয়ের ভিটাকে দেখেই পছন্দ হয়ে গেলে সে ভিটার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু সারিনের ভালো ব্যবহারের জন্য ভিটার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়। ওদিকে ভিটা অফিসে নেই জানতে পেরে বেইয়ের ভালো লাগে না। বেই তাকে বডিগার্ডের ডিউটি থেকে সরিয়ে নিজের জুনিয়র অফিসার হিসেবে কাজ করতে বলে, কারণ মুখে না বললেও ভিটার পাগলামোগুলো বেইয়ের অনেক ভালো লাগতে শুরু করেছিল। কিছুদিন পর ভিটার কাছে খবর আসে তার বান্ধবী সারিনের মার্ডার হয়ে গেছে। সারিনের মৃত্যুর খবর ভিটাকে মর্মাহত করে তোলে। ভিটা এবং তার পুরো টিম সারিনের বাড়িতে ইনভেস্টিগেশন শুরু করে। এক এক করে সারিনের পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভিটা সারিনের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু সে নিজের ইমোশনসকে কন্ট্রোল করে রাখছিল। বেই এটা বুঝতে পেরে ভিটাকে সামলাতে গেলে ভিটা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পর ইনভেস্টিগেশনের সময় মিং সারিনের এক্স বয়ফ্রেন্ডের ফটো পায়, যেটা ছিল ভিটার ভাই। এই দেখে ভিটা অনেকটাই চিন্তায় পড়ে যায়। ভিটার ভাই কেসে যুক্ত হওয়ার কারণে ভিটাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু ভিটা এই কেস থেকে দূরে থাকতে পারে না। আবারও বেইয়ের কথা অমান্য করে ভিটা আলাদাভাবে কেসের ইনভেস্টিগেশন শুরু করে। কিছুদিনের মধ্যেই পুলিশ বুঝতে পেরে যায় ভিটার ভাই নির্দোষ, যার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের সন্দেহ যায় সারিনের জামাইবাবুর ওপর, যার সাথে সারিনের অবৈধ সম্পর্ক ছিল। সারিনের জামাইবাবুকে ধরার জন্য ছদ্মবেশে মিং একটা বাড়ি গিয়ে পৌঁছায় এবং সেই বাড়ি ওয়েটার সেজে এসেছিল ভিটা, কিন্তু বাড়ির লোকেদের তাদের দুজনের উপরেই সন্দেহ হওয়ায় ওরা দুজনকেই বন্দি বানায়। গুন্ডারা মিং ও ভিটাকে শেষ করে দিত, কিন্তু এর মধ্যেই বেই ও পুরো টিম সেখানে এসে তাদেরকে রক্ষা করে। বেই ভিটাকে দেখে অনেক রেগে যায়, কিন্তু ভিটা তাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে এতে ওই বাড়ির অবৈধ কাজকর্মের প্রমাণ আছে। বেই ভিটাকে কিছু না বলে চলে গেলে ভিটা অনেকটাই আপসেট হয়ে যায়, কিন্তু সে দেখে বেই তার জন্য লাঞ্চ বক্স পাঠিয়েছে। রাতে বাড়ি ফিরে ভিটা ভাইয়ের থেকে জানতে পারে বেই তাকে নিয়ে অনেক চিন্তা করে, যে কারণে বেই ভিটাকে খতরনাক অপারেশনে যেতে না করে। আসলে ভিটার ভাই বেইয়ের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছিল। ভাইয়ের কথা শুনে ভিটা মনে মনে অনেক খুশি হয়। কিছুদিন পর ভিটা ও বেই সারিনের জামাইবাবুকে ধরার জন্য শহরের বাইরে একটা হোটেলে গিয়ে পৌঁছায়। তারা নিজেদের পরিচয় আত্মগোপন করে হোটেলে থাকতে শুরু করে। এখানেই বেইয়ের এক্স গার্লফ্রেন্ডকে দেখে ভিটার অনেক হিংসে হয়। সে তো ওদের দুজনকে একসাথে সহ্যই করতে পারছিল না। ভিটার হাবভাবে সারিনের জামাইবাবু তাদের দুজনকে সন্দেহ করলে সে ওদের রুমে আসে, কিন্তু তখনই ভিটা রোমান্টিক স্টাইলে বেইয়ের সামনে আসলে সারিনের জামাইবাবু সেখান থেকে চলে যায়। যদিও ভিটাকে এইভাবে দেখে
বেইও কিন্তু রোমান্টিক হয়ে পড়ে। ভিটার সাথে হোটেলের লবিতে সারিনের জামাইবাবুর দেখা হলে ভিটা কৌতূহলবশত তাকে এটা ওটা প্রশ্ন করতে থাকে। এতে জামাইবাবুর সন্দেহ আরো বেড়ে যায়, যার জন্য ভিটাকে বেইয়ের কাছে বকা শুনতে হয়। বেই তাকে না জানিয়ে কোথাও যাচ্ছে দেখে ভিটা তাকে ফলো করতে থাকে। বেইকে ফলো করে ভিটা তার নানির বাড়িতে চলে আসে। বেইয়ের নানি ভাবে ভিটা তার গার্লফ্রেন্ড। এতে নানি ভিটাকে অনেক আদর যত্ন করে। ভিটা বেইয়ের রুমে মুন এবং বেইয়ের ছোটবেলার ফটো দেখতে পায় এবং লুগান নামে এক ব্যক্তির ফাইল পায়। এখানেই বলে রাখি, নাগা দলের লিডারকে লুগান বলা হতো, কিন্তু তখনই বেই তাকে ওই রুম থেকে চলে যেতে বলে, যেন সে ভিটার থেকে কিছু গোপন করছে। সেদিন রাতে ঘুমের ঘোরে মুনের মৃত্যুর স্বপ্ন দেখে বেই চিৎকার করলে ভিটা তাকে সামলায়। তখনই ভিটা দেখে মুনের পিঠে একটা ট্যাটুর দাগ রয়েছে, কিন্তু এই বিষয়ে সে বেইকে কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। পরের দিন সকাল হতে না হতেই বেই ভিটাকে নিয়ে সেই মন্দিরে যায়, যেখানে সে প্রতি বছর মুনের মৃত্যুর দিন আসে। কিছুটা সময় মুনের জন্য প্রে করে বেই এবং ভিটা ফিরে যায় তাদের মিশন কমপ্লিট করতে। হোটেলে ফিরে ভিটা সারিনের জামাইবাবুর সাথে ফ্লার্ট করে তাকে ব্যস্ত রাখে, আর অন্যদিকে বেই সারিনের জামাইবাবুর ল্যাপটপ থেকে তার সমস্ত ডেটা কপি করে নেয়। কিন্তু জামাইবাবু কিছু সন্দেহ করে রুমে চলে আসলে ভিটা সেখানে এসে তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, যাতে এই সুযোগে বেই রুম থেকে বেরিয়ে যেতে পারে। বেই ল্যাপটপ থেকে পাওয়া ইনফরমেশন তার টিমকে পাঠিয়ে দিলে তারা সারিনের জামাইবাবুর সব কালো ধান্দা ধরে ফেলে। সেদিন রাতেই জামাইবাবুকে অ্যারেস্ট করার জন্য বেই ও ভিটা রেডি হয়ে পার্টিতে পৌঁছালে ভিটার রূপ দেখে বেইয়ের তো হোশ উড়ে যায়। পার্টিতে কালো টাকা আদান প্রদান শুরু হলে ভিটা তখনই সারিনের জামাইবাবুকে অ্যারেস্ট করে নেয়। জামাইবাবুর থেকে জানা যায় সারিন ও তার জামাইবাবু মিলে কালো টাকার ব্যবসা করত, কিন্তু সারিনের মৃত্যুর পেছনে তার জামাইবাবুর হাত ছিল না। স্বামী ফেসে যাচ্ছে দেখে সারিনের দিদি বলে সে সারিনকে হত্যা করেছে, কারণ সারিনের সাথে তার হাজবেন্ডের অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু তার দিদির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় বেই তার কথা বিশ্বাস করে না। রাতের অন্ধকারে ভিটা ও বেই মার্ডার স্পটে গিয়ে পুনরায় ইনভেস্টিগেশন শুরু করে। ভিটা বুঝতে পারে সারিনকে যে মেরেছে সে বা হাতে কাজ করে। এই তথ্য হাতে আসার সাথে সাথেই সারিনের বড় দাদাকে অ্যারেস্ট করা হয়, কারণ সে বা হাতে কাজ করত। সারিনের বড় দাদা স্বীকার করে তার স্ত্রী এবং বাবার সাথে মিলিতভাবে কোম্পানি দখল নেওয়ার জন্য সে সারিনকে হত্যা করেছে। কেস সলভ হয়ে যাওয়াতে অফিসের সবাই অনেক খুশি। সারিনের ছোট ভাই জিং দিদির মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিল। ভিটা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলে বেই তাদের দেখে রাগে লাল হয়ে যায়। পারলে সে তো সারিনের ভাইকে তখনই মারে। ওদিকে অফিসার মিং বেইকে পছন্দ করত। সবার কথায় সে বেইকে প্রপোজ করতে আসে, কিন্তু বেইয়ের রাগী মুখ দেখে কিছু বলার সাহস তার হয় না। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। মিং এবং ভিটার ডিটেকটিভ টিমে সিলেক্ট হওয়ার জন্য ফাইনাল টেস্ট শুরু হয়। ভিটা শক্তিশালী না হলেও সে বেইয়ের শেখানো কৌশল প্রয়োগ করে প্রতিটা রাউন্ড পার করে যায়। এর মধ্যেই মিং ও ভিটাকে কিডন্যাপ করা হলে গুন্ডারা তাদের দুজনকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টের সমস্ত ডেটা বের করার চেষ্টা করে। ভিটা ও মিং বুদ্ধি করে গুন্ডাদের বোকা বানাতে থাকে। আর তখনই বেই সেখানে চলে আসলে দেখা যায় এটা আসলে ফাইনাল ট্রেনিং এর একটা পার্ট ছিল, আর ওই গুন্ডারা তাদের দলের লোক। এরপর মিং ও ভিটা পার্মানেন্টলি ডিটেকটিভ টিম জয়েন করে। রাতে বেই অফিসে বসে ভিটার কথাই ভাবছিল। তখনই ভিটার ভাই তাকে ডিনারে ইনভাইট করলে বেই তাদের বাড়িতে আসে। ভিটার ভাই বেইকে জিজ্ঞেস করে সে ভিটাকে লাইক করে কিনা, কিন্তু বেই তো নিজের মনের খবর নিজেই জানে না, যে কারণে সে না বলে দেয়। ভাই বলে হতে পারে ভিটাও আপনাকে পছন্দ করে, কিন্তু সেও আপনার মতো এই কথা জানে না। এরপর ভাই ভিটার লাভ স্টোরির সাথে সাথে নিজের লাভ স্টোরির সেটিংও করে নেয়, অর্থাৎ সে ওই অন্ধ মেয়েটাকে প্রপোজ করে যাকে সে মন থেকে ভালোবাসত। ভিটার ভাইয়ের কথায় বেই ভিটাকে নিয়ে শপিং করতে যায়। তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু এখন অবধি কেউ নিজের ফিলিংসটা বুঝে উঠতে পারেনি। ভিটা ও বেইয়ের প্রেমটা জমে ক্ষীর হওয়ার আগেই একটা নতুন সিরিয়াল কিলিং এর কেস তাদের সামনে আসে। এই কেসে হত্যা করার পদ্ধতি ঠিক 3 বছর আগে হঠাৎই গায়েব হয়ে যাওয়া একজন ভয়ানক সিরিয়াল কিলার থানার মতো। থানাকে আজ অবধি কেউ ধরতে পারেনি, যার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অনেক চিন্তায় পড়ে যায়। ওদিকে ভিটা ও বেইয়ের প্রেমে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য সারিনের ছোট ভাই জিং ভিটার সাথে ডেটে যেতে চায়। ভিটাও তার সাথে ডেটে যেতে রাজি হয়, যদিও তাদের দুজনকে একসাথে দেখে বেইয়ের তো অবস্থা খারাপ, কিন্তু ভিটার মনে রয়েছে অন্য উদ্দেশ্য। আসলে ভিটা সিরিয়াল মার্ডার কেসের জন্য সারিনের ভাইয়ের থেকে একটা সিসিটিভি ফুটেজ নিতে তার সাথে ডেটে গেছিল।
ভিটা নতুন কেসের জন্য বেইয়ের বাড়িতে আসলে বেইকে এই অবস্থায় থেকে ভিটা নার্ভাস হয়ে যায়। কোনো রকমে নিজেকে সামলে সে কাজ করতে বসে। থানার কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে মিং জানতে পারে 3 বছর আগে মিং যে ছেলেটাকে ভালোবাসতো সেই ছেলেটাই সিরিয়াল কিলার থানা, যে একদিন হঠাৎই সবার নজর থেকে আড়াল হয়ে যায়। এইসব জেনে মিং প্রচন্ড চিন্তায় পড়ে একটা বারে ড্রিঙ্ক করছিল। তখনই একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই ওই ব্যক্তির সাথে মিং এর ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। মিং একদিন তার নতুন বন্ধুর সাথে একটা অনাথ আশ্রমে গেলে হঠাৎই মিং সেখানে থানাকে দেখতে পায়। থানা মিংকে বলে, আমি সম্পূর্ণ নির্দোষ, কেউ আমাকে ফাঁসাচ্ছে। এই বলেই থানা নিমেষের মধ্যে মিং এর চোখের আড়াল হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা ভিটা বেইয়ের স্বপ্ন দেখে চমকে ওঠে। সে তার ভাইকে বলে, বেইয়ের সামনে আসলেই আমার কেমন যেন অনুভূতি হয়। ভিটার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি বেইয়ের প্রেমে পড়েছো, কিন্তু ভিটা তো এই কথা কোনো মতেই মানতে নারাজ। পরের দিন মিং থানার কথা সবাইকে জানালে অফিসের সবাই মিং এর ওপর রাগ দেখাতে শুরু করে। ভিটা ও সারিনের ভাই একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই নাগা গ্যাংয়ের লোক তাদেরকে কিডন্যাপ করে। বেই ভিটাকে বাঁচাতে গেলে গুন্ডারা বেইয়ের বদলে ভিটাকে ছাড়তে রাজি হয়। বেই তাদের শর্ত মেনে নিজের মাথায় বন্দুকটা ঠেকায়, কিন্তু তখনই ভিটা খুব চালাকি করে গুন্ডাদের অন্যমনস্ক করলে বেই নিমেষের মধ্যেই সবাইকে শেষ করে দেয়। বেই আবারও ভিটাকে অনেক বকাবকি করে। ভিটা বেইয়ের কাছে ক্ষমা চাইলেও বেই রাগ করে সেখান থেকে চলে যায়। তো বেইয়ের রাগ দেখে ভিটাও এবার তাকে রাগ দেখিয়ে এড়িয়ে চলে। ওদিকে পুলিশ থানাকে অ্যারেস্ট করার পরেও শহরে মেয়েদের খুন হওয়া বন্ধ হয় না। তো পুলিশ বুঝতে পারে থানা সত্যি কথা বলছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পর ভিটা মিং এবং তার নতুন বন্ধুর সাথে বৃদ্ধাশ্রমে আসে। ভিটা লক্ষ্য করে সিরিয়াল মার্ডার কেসে মেয়েদের হাত যেভাবে বাঁধা হতো, মিং এর বন্ধুও ঠিক সেইভাবেই মিং এর জুতো বাঁধছে। ভিটা সিনিয়র অফিসারদের এই বিষয়টা জানায়, আর সেদিন রাতে মিং এর বন্ধুর ফোন থেকে কেউ ফোন করে মিংকে একটা ফাঁকা গোডাউনে ডাকে। মিং সেখানে পৌঁছে দেখতে পায় তার বন্ধু হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তখনই সেখানে আসে থানার কথায় মিং জানতে পারে মিং এর নতুন বন্ধু থানারই লোক। তারা একসাথে নিজের গার্লফ্রেন্ডকে হত্যা করে। থানা ওর বন্ধুকে মিংকে তার জালে ফাঁসানোর জন্যই পাঠিয়েছিল, কিন্তু মিং এর সাথে দেখা হওয়ার পর ওই ছেলেটা মিংকে পছন্দ করতে শুরু করে, যে কারণে সে মিংকে মারতে চায় না। ফলে থানা তাদের দুজনকে শেষ করবে বলে ঠিক করে। থানা মিং এর উপর গুলি চালালে অফিসার ডা সেখানে চলে আসে এবং গুলি লাগাতে সে আহত হয়। ডায়ের ফোন পেয়ে বেই ও ভিটা সেখানে আসলে বেই এর গুলিতে থানার মৃত্যু হয় এবং মিং ও ডাকে তারা সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে যায়। কিছুদিন পর বেই তার টিম মেম্বারদের নিয়ে ডিনারে গেলে সেখানেই বেই এর মা বাবার পছন্দ করা ব্লাইন্ড ডেটের একটা মেয়ে চলে আসে, আর মেয়েটা বেইয়ের সাথে আঠার মতো আটকে থাকলে ভিটার তা মোটেই ভালো লাগে না। ভিটা তো অনেকটাই রেগে যায়। বেই সবটা বুঝতে পারলেও সে চুপচাপ মজা দেখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিটা মেয়েটাকে সহ্য করতে না পেরে সোজা উঠে গিয়ে বেইকে কিস করে নিজের ফিলিংসের কথা জানিয়ে দেয়। এই দেখে সবাই হা। বেই তো ভিটাকে এইভাবে দেখে অনেকটাই খুশি। কয়েকদিন বাদে সারিনের ভাই ভিটাকে প্রপোজ করার জন্য তাকে সমুদ্রের পাড়ে ডাকলে ভিটা কিছু না জেনেই সমুদ্রের পাড়ে চলে আসে, কিন্তু বেই আগে থেকেই সারিনের ভাইয়ের এই পরিকল্পনা টের পেয়ে যায়। বেই সমুদ্রের পাড়ে এসে সারিনের ভাইয়ের আগেই নিজের মনের কথা ভিটাকে জানায়, আর ভিটার মনের কথা তো বেই আগে থেকেই জানতো। তো নিজেদের ফিলিংস জেনে তারা একে অপরকে কিস করে। এরপর বেইয়ের টিম নাগা দলের একজন মহিলাকে অ্যারেস্ট করে যে বাচ্চা পাচার চক্রে যুক্ত ছিল। বেই ও ভিটা ঠিক করে যে করেই হোক নাগা দলের লোককে তাদের আটকাতেই হবে। যদিও বেই ভিটাকে এই অপারেশন থেকে দূরে রাখতে চেয়েছিল, কারণ সে জানতো নাগা দল অনেক খতরনাক, কিন্তু ভিটা তা চায়নি, যার জন্য বেই নিজেই ভিটাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। আর এই ট্রেনিং এর মাঝেই বেই ও ভিটার দুষ্টু মিষ্টি রোম্যান্স চলতেই থাকে। বেই ভিটাকে একটা পেন্ডেন্ট গিফট করে। এরপর মিং ও ভিটা নাগা দলকে ধরার জন্য ছদ্মবেশে তাদের ডেরায় গিয়ে পৌঁছায়। মিং সেখান থেকে বেরিয়ে গেলেও ভিটা নাগা দলের জালে ফেসে যায়। তারা ভিটাকে বিক্রি করার জন্য তৈরি করলে বেইয়ের টিমের একজন মেম্বার সময় মতো ভিটাকে কিনে নেয়। ভিটা অনেক ভয় ওই কাস্টমারের রুমে আসলে পেছন থেকে বেই তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না ভিটা, আমি আছি। বেই আসলে তার দেয়া ওই
পেন্ডেন্টে লাগানো ট্র্যাকারের মাধ্যমেই ভিটার লোকেশনে চলে এসেছিল। বেইকে পেয়ে ভিটা অনেক শান্ত হয়। এরপর পুলিশ এসে পুরো গ্যাংকে অ্যারেস্ট করলেও তাদের লিডার পালিয়ে যেতে সক্ষম হয়। বেই ভিটাকে তার মা বাবার সাথে পরিচয় করালে তারা ভিটাকে পছন্দ করে। সাথে বেই ও ভিটা অনেক রোম্যান্টিক সময় কাটায়। পাশাপাশি তারা নাগা দলের সঙ্গে যুক্ত সমস্ত ক্রিমিনালদের অ্যারেস্ট করতে থাকে, কিন্তু প্রতিবারই নাগা দলের প্রধান লিডার তাদের হাত থেকে বেরিয়ে যায়। বেই বুঝতে পারে তাদের পুলিশ ডিপার্টমেন্টেরই কেউ এই নাগা দলের সাথে যুক্ত আছে। অবশেষে বেই নাগা দলের লিডারের মুখোমুখি হয়। লিডারকে দেখে বেইয়ের হুঁশ উড়ে যায়, কারণ নাগা দলের লিডার ছিল বেইয়ের ছোটবেলার বন্ধু মুন। বেই ভাবতো বহু বছর আগেই তার বন্ধু মুন মারা গেছিল, কিন্তু আসলে সে মারা যায়নি। সে বেইয়ের ওপর হিংসার বশে প্রতিশোধ নেওয়ার জন্য ক্রিমিনালদের দলে যোগ দেয়। মুনকে দেখেই বেইয়ের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আসলে সে আর যাই করুক না কেন মুনকে মারতে পারবে না। এই সুযোগে মুন বেইকে মারতে শুরু করে। মুন বেইকে শেষ করতেই যাবে, তখনই ভিটা পেছন থেকে মুনকে গুলি করে। ভিটার গুলিতে সেখানেই মারা যায় মুন। মুনের মৃত্যুতে বেই অনেকটাই ভেঙে পড়ে। সে মুনকে নিজের প্রকৃত বন্ধু মনে করত। তারা দুজন একসাথে পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছিল এবং বেইয়ের অসাধারণ সাফল্যের জন্য তাকে পুলিশ ডিপার্টমেন্টে ব্ল্যাক লায়ন বলে ডাকা হতো। আর মুন এটাই সহ্য করতে পারেনি। ভিটার মুনকে হত্যা করার জন্য বেইয়ের সাথে তার সম্পর্কে দূরত্ব বাড়ে, কারণ বেই জানতো মুন নাগা দলের প্রধান লিডার নয়, বরং তাকে ব্যবহার করা হচ্ছে। বেইয়ের ব্যবহারে ভিটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে রিজাইন করে পুলিশ ডিপার্টমেন্টে চলে যায় ও বেইয়ের সাথে তার সম্পর্ক শেষ করে নেয়। কিন্তু সে আসল লোগানকে খোঁজার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। ভিটা জানতে পারে আসল লোগান তাদের ডিপার্টমেন্টের চিফ। ভিটা তাকে অ্যারেস্ট করতে গেলে সে ভিটাকে হত্যা করতে চায়। সেই সময় বেইও ওখানে চলে আসে, কিন্তু চিফ দুজনের ওপরই গুলি চালিয়ে বলে এত বছর থেকে নাগা দলকে সেই চালাচ্ছে, আর মুনকেও নাগা দলে সেই এনেছিল। এর মধ্যেই পুলিশের টিম সেখানে চলে এলে চিফ সারেন্ডার করার বদলে সেখানেই আত্মহত্যা করে। এরপর আমরা হসপিটালে ভিটা আর বেইকে রোম্যান্স করতে দেখতে পাই। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। বিয়ের পর তাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়। অন্যদিকে অফিসার মিং এবং অফিসার জা একে অপরকে ডেট করছে, আর ভিটার ভাইও তার ওয়াইফের সাথে অনেক হ্যাপি আছে। ভিটা ও বেই তাদের মেয়েকে নিয়ে অনেক আনন্দে রয়েছে। এরকমই একদিন বেইয়ের মেয়ে গার্ডেনে খেলছিল, তখনই একটা পোড়া হাত তার বলটা তুলে নেয়। জ্যাকেটের ফাঁক থেকে বল হাতে ব্যক্তির মুখ দেখা না গেলেও তার পোড়া হাত দেখে বোঝা যায় হতে পারে মুন এখনো বেঁচে আছে, কারণ কয়েক বছর আগে মুনই বোম ব্লাস্টে আহত হয়েছিল। আর এই সাসপেন্সের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এবার এই পোড়া হাতের ব্যক্তিটাকে তা আমরা এই পার্টে জানতে পারলাম না, হতে পারে পরবর্তী সময় কোনো পার্টে জানতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।